এই শুভ সন্ধ্যায় আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 2023-24 করতে চলেছি। পেজ নাম্বার 161 ফিজিক্যাল সায়েন্সের খ বিভাগ, যেখানে 2 এর দাগের 18টি ভিএসকিউ কোশ্চেন রয়েছে, এবং গ বিভাগ ও ঘ বিভাগ থেকে যেখানটায় যে সকল নিউমেরিক্যালগুলো রয়েছে এবং জৈব যৌগ থেকে যে সকল রূপান্তরকরণের কোশ্চেনগুলো রয়েছে সেই রূপান্তরকরণের কোশ্চেনগুলো আমরা এখানটায় সলভ করব। তো ফার্স্টে আমরা দেখব যে 2 এর দাগের কোশ্চেনগুলোতে যে 18টা শর্ট কোশ্চেন রয়েছে সেখানটায় একটা বাম স্তম্ভ ডান স্তম্ভের কোশ্চেন মিলিয়ে টোটাল 21 মার্কের থেকে থাকে, ওই কোশ্চেনগুলোকে আগে ফার্স্টে সলভ করব। তো প্রথম 2 এর 1, দেখো সিএফসির কোন পরমাণুটি ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী? কোন পরমাণুটি বলেছে? তো ফার্স্টে আমরা লিখব ক্লোরিন পরমাণু। ক্লোরিন পরমাণু, ক্লিয়ার হলো? নেক্সট কোশ্চেন 2.2, যে বিদ্যুৎ ক্ষরণের সময় কোন গ্যাস O3 স্তরকে ভাঙে? লিখো NO। এর অথবা কোশ্চেনও রয়েছে যে সিএনজি এর মূল উপাদানটি কি? লিখো মিথেন। সিএনজি এর মূল উপাদান হচ্ছে মিথেন। নেক্সট 2.3, কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে? 2.3, দেখো নিম্ন চাপে উচ্চ উষ্ণতায়, নিম্ন চাপে উচ্চ উষ্ণতায়। নেক্সট কোশ্চেন আসতে চলেছে যে আদর্শ গ্যাসের অণুর দ্রুতি কত? আদর্শ গ্যাসের অণুর দ্রুতি কত? 2.4, লিখো √3RT/m। √3RT/m। m হচ্ছে আণবিক গুরুত্ব, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান, আর টি হচ্ছে পরম শূন্য উষ্ণতার মান, যেটা 273 কেলভিন। তো 2.5, তরলের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান বেশি? তো 2.5 এ লিখবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নেক্সট 2.5 এর অথবা আছে, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? এর অথবা দেখো ওয়াট ইন্টু মিটার টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। এরপর আছে 2.6, অবতল দর্পণ কখন বস্তুর অসৎ বিম্ব গঠন করে? অবতল দর্পণ মেরু ও ফোকাসের মধ্যে বস্তু রাখলে, মেরু আর ফোকাসের মধ্যে বস্তু রাখলে। জলের মধ্যে বায়ু বুদবুদ কি ধরনের লেন্সের ন্যায় আচরণ করে? লিখো অবতল লেন্স। 2.7, লিখো অবতল লেন্স। তারপরে 2.7 এর পরে 2.8, উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে যায় এমন একটি পদার্থের নাম লিখো। লিখো অর্ধপরিবাহীর একটা নাম লিখবে গ্যালিয়াম আর্সেনাইড। গ্যালিয়াম আর্সেনাইড, আর্সেনাইড, ক্লিয়ার? তো 2.9, -1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? 2.9, -1 কুলম্ব আধানে ইলেকট্রনের সংখ্যা কত? আচ্ছা, তো 1.6 × 10⁻⁻19 কুলম্ব। কুলম্ব আধান একটি ইলেকট্রনকে বোঝায়, একটি ইলেকট্রনকে বোঝায়, লিখতে পারি। তাহলে 1 কুলম্ব আধান সমান 1/1.6 × 10⁻⁻19 এতটি ইলেকট্রন বোঝাবে। তাহলে 1 কুলম্ব হোক আর -1 কুলম্ব হোক, তাহলে এত সংখ্যক ইলেকট্রনকেই বোঝাবে। সংখ্যা তো আর ঋণাত্মকে যাবে না, এটাই করবে। তারপরে বলেছে নিউক্লিয়নগুলির মোট ভর অপেক্ষা নিউক্লিয়াসের ভর বেশি না কম? কম লিখো। তো এটা আসছে 2.10, এটা কি হবে? কম, অ্যান্সার কম। এর অথবা কোশ্চেন দেখো, দেখো C614 পরমাণু থেকে কোন কণা নির্গত হলে নাইট্রোজেন 714 পরমাণু উৎপন্ন হবে? অ্যান্সার লিখো বিটা কণা। আচ্ছা 2.11, আচ্ছা 11 এ আসছে বাম স্তম্ভ আর ডান স্তম্ভের মিলন। তো দেখো বাম স্তম্ভ ডান স্তম্ভ, গ্যালভানাইজেশন হচ্ছে জিঙ্ক, তাহলে 1 এর সাথে C, 1 এর সাথে C। তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল হচ্ছে রেডন, 2 এর সাথে A। ডুরালুমিনের প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম, C। 3 এর সাথে D, 3 এর সাথে D। অ্যানোড মাডে উপস্থিত প্লাটিনাম, 4 এর সাথে PT, B হবে। ক্লিয়ার হয়েছে? 2.12, তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহৃত হয়? লিখো সমপ্রবাহ। সমপ্রবাহ, ক্লিয়ার? নেক্সট এর অথবা রয়েছে কপার বিশোধনে অ্যানোড মাড
কপার বিশোধনে অ্যানোড হিসেবে কি ব্যবহৃত হয়? লিখো অবিশুদ্ধ কপার দণ্ড। এর অথবা অথবাতে রয়েছে অবিশুদ্ধ কপার দণ্ড হয়েছে। তারপর লিখো 2.13, এইখানটা করছি 2.13। আচ্ছা, চালকোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? অ্যান্সার লিখো 16 নম্বর শ্রেণীতে। 16 নম্বর শ্রেণীতে হয়েছে। নেক্সট, এর অথবা রয়েছে 16 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণীতে অবস্থান কত? এর অথবা 16, তাহলে 16 যদি ইলেকট্রন বিন্যাস করি 2, 8, 10, 6, তাহলে পর্যায় হচ্ছে 3 নম্বর আর শ্রেণী হচ্ছে 6 নম্বর। শ্রেণী হচ্ছে 6 নম্বর। ক্লিয়ার? এরপর আছে 2.14। আচ্ছা, তো সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়ামকে ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুসারে সাজাও। সোডিয়াম, লিথিয়াম, পটাশিয়াম এরা একটা শ্রেণীতে অবস্থান করছে। তো উপর থেকে নিচের দিকে যত যাব পরমাণুর ব্যাসার্ধ ততই বাড়তে থাকে, তাহলে আকারে বাড়তে থাকবে। তাহলে লিথিয়ামের তুলনায় সোডিয়ামের বড়, সোডিয়ামের তুলনায় পটাশিয়ামের আকার আরো বড়। আচ্ছা, তো নেক্সট আসছে 2.15। স্মেলিং সল্ট তৈরি করতে কোন গ্যাসটি ব্যবহার করা হয়? লিখো অ্যামোনিয়াম কার্বনেট, অ্যামোনিয়াম কার্বনেট ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড, এরপর আছে 2.16। না, এর অথবা আছে একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য। একটা গ্যাসীয় পদার্থের নাম লিখো HCl। অথবা এর অথবা হচ্ছে HCl। তো নেক্সট আছে 2.16। কি আসছে যে নাইট্রোজেন অণুর মধ্যে কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে? লিখো একটি বা এক জোড়া লিখো এক জোড়া। আচ্ছা, তো নেক্সট 2.17। একটি প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। প্রাকৃতিক পলিমার 2.17 লিখো সেলুলোজ। তারপরে 2.18। ইথানল ও ডাইমিথাইল ইথারের মধ্যে সম্পর্ক কি? এরা হচ্ছে সমাবয়ব। ব্যাস, ক্লিয়ার হয়েছে? তো স্ক্রিনশট তুলে নাও। হয়েছে। তো নেক্সট আমরা গ বিভাগের কোশ্চেন দেখবো, গ আর ঘ বিভাগের। তো গ বিভাগের কোশ্চেনগুলো আমি মার্কিং করে রেখেছি, ঘ বিভাগেরও মার্কিং করে রেখেছি। তো আমি রাফ করব। তো প্রথমে আমি যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে 3-এর 2। তোমরা নিজেরা ট্রাই করো, আমি ততক্ষণ এটাকে রাফ করে দিচ্ছি। তো নিজেরা একবার দুবার ট্রাই করো, তারপরে গিয়ে এখানটায় লক্ষ্য করো, সমাধানের দিকে আগে এগোতে থাকো। যে সমাধান যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো। তো নিজেরা শিখে যাবে, অনেক কিছুই শিখে যাবে। সমাধান করতে থাকো। সমাধান যদি নিজে করতে না পারো তাহলে কিন্তু ভুল তোমারই। যে মাধ্যমিকে যদি এরকম টাইপের যদি কোশ্চেন না আসে তাহলে কি হবে? এসে তো যাবে, এতগুলো পেজ করাবো যখন এসে যাবে। তো এখনো পর্যন্ত আমি 5টা পেজ করিয়ে দিয়েছি। তো 5টা পেজ থেকে তো দেখো, সাজেশন খুব একটা ভালো জিনিস নয়, পেজ করতে থাকো। এই পেজগুলোই দেখো এক একটা সাজেশন, পেজগুলো থেকেই একটা সাজেশন তুমি মনে করতে পারো। তো 3.2 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 34 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত হবে? আচ্ছা, তো আমরা কোন সূত্রকে ইউজ করব? PV = nRT, যাকে আমরা বাড়িয়ে নেব PV = W/m/RT। তো আয়তন বার করতে বলেছে WRT বাই নরেন্দ্র মোদী PM। আচ্ছা, তো এবারে আমাকে বার করতে হবে কি, প্রত্যেকটা ভ্যালু বসাতে হবে। তো W কত না, W বলেছে 34 গ্রাম অ্যামোনিয়া, আমাকে গিভেন ভ্যালু। আর কত? 0.082 বসাবো, কারণ প্রেসার অ্যাটমসফিয়ারে দিয়েছে, আয়তন আমি অলরেডি লিটারে বার করে নেব। আচ্ছা, চাপ কত বলেছে? চাপ বলেছে 2 অ্যাটমসফিয়ার। আচ্ছা, টি ছেড়ে গেছে। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 27 + 273 মানে হচ্ছে 300 কেলভিন, ডিভাইডেড বাই 2 × m। তাহলে অ্যামোনিয়ার আণবিক গুরুত্ব কত হয়ে থাকে? 17। তাহলে 17 × 2 = 34, ক্যান্সেল। তার মানে এবারে গুণ করলাম 6, 24, দুটো 0, 3 ঘর পরে দশমিক, তাহলে 24.6 এত লিটার। খাতাম। তো নেক্সট কোশ্চেন, নির্দিষ্ট ভরের অথবা দেখো, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কত তাপমাত্রায় ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে? চাপ অপরিবর্তিত রাখা হলো। অথবা কোশ্চেন দেখো,
অথবা 3.2 এর অথবা আমাদের এখানে চাপ অপরিবর্তিত রয়েছে, তাহলে P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। তাহলে P1 V1 T1 বার করে নেব, P2 V2 T2। তাহলে P1 কত না x সেন্টিমিটার hg, P2 ও x সেন্টিমিটার hg। কেন? চাপ অপরিবর্তিত। আয়তন কত বলেছে? আয়তন আমাকে দ্বিগুণ করতে বলেছে, তাহলে প্রাথমিক আয়তন আমি V0 যদি ধরি, অন্তিমে কত হবে 2V0। উষ্ণতা, প্রাথমিক উষ্ণতা কত দিচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তো 27 প্লাস 273 যদি করি তো আমরা কত লিখবো 300 কেলভিন। উষ্ণতা কত আমাকে বার করতে বলেছে। যেহেতু চাপ সমান, তাহলে চাপ কি হবে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে V1 বাই T1 ইকুয়ালস টু V2 বাই T2 লিখতে পারি। তাহলে V1 হচ্ছে V0, T1 হচ্ছে 300, V2 আমাকে 2V0 বলেছে বাই T2। তাহলে V0 কে V0 ক্যান্সেল হলো, তাহলে T2 ইজ ইকুয়াল টু 300 ইন্টু 2 মানে 600 কেলভিন। তাহলে 600 কেলভিন, তাহলে একে সেলসিয়াসে যদি বার করতে হয় তাহলে মাইনাস 273 করে দিতে হবে। তাহলে কত আসছে 7, এটা কত আসছে 2 3, তাহলে এত ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার হলো? তো নেক্সট 3.3 দেখো যে একটি সমবাহু প্রিজমের এক পৃষ্ঠে রশ্মির আপতন কোণ 90 ডিগ্রি, অপর পৃষ্ঠে প্রতিসরণ কোণ 50 ডিগ্রি বলেছে। তো চ্যুতিকোণের মান, তো সমবাহু ত্রিভুজ এখানটা বলছে 3.3 সমবাহু প্রিজম। তাহলে সমবাহু প্রিজম মানে এর প্রত্যেকটা কোণ কত হবে 60 ডিগ্রি করে হবে, প্রত্যেকটাই 60 ডিগ্রি সমবাহু প্রিজমের ক্ষেত্রে। তাহলে চ্যুতিকোণ নির্ণয়ের ফর্মুলা কি I1 প্লাস I2 মাইনাস A। তো I1 আমাকে কত বলেছে 90 ডিগ্রি, আর অপর পৃষ্ঠে মানে প্রতিসরণ কোণ কত বলেছে 50, আর প্রিজম কোণ কত না 60। তাহলে বসিয়ে দিলে কত আসছে 150 থেকে 60 গেলে কত আসছে 90 তো না 80, 150 থেকে 60 গেলে 80, তাহলে চ্যুতিকোণ কত আসছে 80 ডিগ্রি হয়েছে। তো নেক্সট কোশ্চেন দেখো 3.4 এ দেখো একটি 240 ভোল্ট 60 ওয়াট বৈদ্যুতিক বাতির ফিলামেন্টের রোধ ও সর্বোচ্চ প্রবাহ মাত্রা নির্ণয় করো। দেখো এখানে করছি 3.4, তো 240 ভোল্ট আর 60 ওয়াট, তাহলে 60 ওয়াট, তাহলে ওই বাতিটার রোধ বার করতে হবে। তো রোধ এখানে বিভব প্রভেদ দিয়েছে আর তার ক্ষমতা দিয়েছে, তাহলে সূত্র কি বসাও P ইকুয়ালস টু V স্কয়ার বাই R। তাহলে এই ইকুয়েশনে R ইজ ইকুয়াল টু V স্কয়ার বাই P বসাবো। তাহলে V হচ্ছে কত 240 স্কয়ার মানে আমি ডবল বার গুণ করতে পারি বাই 60, তো আমি ক্যান্সেল করলাম 4, তার মানে রোধ কত বেরোচ্ছে 0 4 4 16 6 হাতে 1 9, তাহলে 960 ওহম। তাহলে এত রোধ, বাতিটার রোধ হচ্ছে 960 ওহম। এবারে প্রবাহ মাত্রা বার করতে হবে, তো I V ইকুয়ালস টু IR ফর্মুলা থেকে I ইকুয়ালস টু আমি কি লিখতে পারি V বাই R। তো V কত না 240, R কত না 960, ক্যান্সেল করলে কত আসছে 1/4। তাহলে 1/4 মানে আমি কত লিখতে পারি 0.25 অ্যাম্পিয়ার। কত লিখতে পারি 0.25 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? বোঝা গেছে? তো নেক্সট আমাকে বলেছে, নেক্সট যে কোশ্চেনটা করবো সেটা হচ্ছে 3.6। তো আমি ততক্ষণ এটাকে রাফ করে দিই, তো নিজেরা কোশ্চেনটাকে আগে পড়ে করো। 3.6 নেক্সট কোশ্চেন হচ্ছে 3.6, ঝপঝপ করে করতে হচ্ছে কারণ ভিডিওর লেন্থ যাতে সীমিত থাকে সেদিকে আমাকে ধ্যান দিতে হচ্ছে। তো তোমাদের কি করতে হবে যে পজ করে নিজেকে ট্রাই করতে হবে, পজ করে ট্রাই করতে হবে, তাই না? পজ করে না ট্রাই করলে কি করে হবে? দেখো 3.6, দুটি মৌল A ও B এর পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 12 আর 7 যদি A ও B এর রাসায়নিকভাবে যুক্ত হয় তাহলে কি ধরনের যৌগ গঠন করবে? তাহলে এর বলেছে কত 12, তাই ইলেকট্রন বিন্যাস কত হবে 2 8 2। আচ্ছা B এর ক্ষেত্রে কত বলেছে 7, তো 2, 5। তাহলে A ইলেকট্রন বর্জন করবে কটা না দুটো ইলেকট্রন বর্জন করবে, তাহলে বর্জন করলে পজিটিভ আয়ন গঠন করবে কে A। B কি করবে না 3টা ইলেকট্রন গ্রহণ করার মতো ক্ষমতা রাখে, তার মানে নেগেটিভ আয়ন সে গঠন করবে। তাহলে আগে যে ধনাত্মক আয়ন গঠন করবে তাকে লিখবো, পরে যে ঋণাত্মক আয়ন গঠন করবে তাকে লিখবো। তাহলে এর যোজ্যতা কত না 2, তাহলে এর যোজ্যতা B এর ঘাড়ে, আর B এর যোজ্যতা কত 3, তাহলে কার ঘাড়ে বসবে এর ঘাড়ে। তাহলে যৌগটা হচ্ছে A3B2। তো দেখে নাও কিভাবে তৈরি হচ্ছে। দেখো A3B2, তাহলে A B আমি লিখলাম A, B আমি লিখলাম A, কোনো আপত্তি লাগছে না? তো এর সর্ববস্থিত কক্ষপথে দুটো করে ইলেকট্রন নিয়ে নিলাম, বি এর সর্ববস্থিত কক্ষপথে 5টা, 1টা 2টো 3টা 4টা 5টা, এর 2টো এর 5টা, 1টা 2টো 3টা 4টা 5টা,
এর দুটো। তাহলে এ কি করছে, দুটো ইলেকট্রন বি কে দিচ্ছে। এ কি করছে, এই বি কে একটা ইলেকট্রন দিল, কারণ বি তিনটা ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা রাখে। আর এ কি করলো, এই বি কে একটা ইলেকট্রন দিল। আর এই এ কি করলো, দুটো ইলেকট্রনই বি কে দিয়ে দিল। লক্ষ্য করেছো? তাহলে এখানে কি ধরনের বন্ধন গঠন করছে না, তড়িৎ যোজী বন্ধন। তড়িৎ যোজী বন্ধন গঠন করছে। তাহলে যৌগটা কি হবে, ডেফিনেটলি তড়িৎ যোজী যৌগ। তাহলে এই যৌগটা কেমন, তড়িৎ যোজী যৌগ। ক্লিয়ার? তো 3.6 হলো 3.9। তাহলে কিভাবে পরিবর্তন করবে, CH4 থেকে CH3Cl। 3.9 CH4 থেকে CH3Cl কিভাবে তৈরি করবে? দেখো, তৈরি করার জন্য কি করব, CH4 এর সাথে ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো। ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো সূর্যালোকের উপস্থিতিতে। সূর্যালোকের উপস্থিতিতে যদি ঘটাই তাহলে CH3Cl সৃষ্টি হবে, তার সাথে HCl উৎপন্ন হয়ে যাবে। ক্লিয়ার? 3.9 হলো। তো এর অথবা কোশ্চেনে রয়েছে, কোন শর্তে ইথিলিন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে? ইথিলিন এর অথবা কোশ্চেন, ইথিলিন CH2 ডাবল বন্ড CH2। তো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে কখন, যখন আমি নিকেল অনুঘটক ও 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেব, তখন কি হবে, একটা বন্ধন ভেঙে যাবে, CH3 বন্ড CH3 গঠন করবে, ইথেন তৈরি সৃষ্টি করবে। তো নেক্সট কোশ্চেন দেখো 4.1, জিঙ্ক ও লঘু সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় 7 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন? এবং অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। অবিশুদ্ধ জিঙ্কে 88% জিঙ্ক বর্তমান। আচ্ছা, 4.1। তো 4.1 এ আগে সমীকরণটা লিখে নেওয়া যাক। Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2। এই সমীকরণটা বহুবার এলো, যতগুলো পেজ করেছি নাই বলে 4টা পেজে এই সমীকরণটা এসছে। আচ্ছা, তো জিঙ্কের, তাহলে আমি কত গ্রাম হাইড্রোজেন, তাহলে জিঙ্কের পারমাণবিক গুরুত্ব কত হয়ে থাকে না 65। তাহলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হয়েছে না 2 গ্রাম। তাহলে 65 গ্রাম জিঙ্ক 2 গ্রাম হাইড্রোজেন সৃষ্টি করেছে। তো 7 গ্রাম আমাকে হাইড্রোজেন প্রয়োজন, 7 গ্রাম আমার হাইড্রোজেন প্রয়োজন। তো 7 গ্রাম, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন সৃষ্টি করতে 65 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন, লিখে নিলাম। তাহলে একে কত, 65/2। 7 কত হবে না 65 × 7/2, এত গ্রাম বিশুদ্ধ জিঙ্ক প্রয়োজন। তাহলে কি গুণ করলে আমরা একটা ডাটা পাবো। আচ্ছা, এত গ্রাম তাহলে আমার বিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন। আচ্ছা, তো নমুনাটাই বলেছে 88% বিশুদ্ধ থাকে। তাহলে আমাকে কত নমুনা নিতে হবে, নমুনাটা কত নিতে হবে? দেখো, 80 গ্রাম বিশুদ্ধ জিঙ্ক থাকে 100 গ্রাম নমুনায়, লিখতে পারি। তাহলে এত গ্রাম, তাহলে একে কত থাকবে 100/88। আচ্ছা, এত গ্রাম কত থাকবে না 65 × 7/2, তাই তো? তাহলে এত গ্রাম জিঙ্ক কততে থাকবে না 100 × 65 × 7/2। তাহলে একে গুণ করে নিলে যেটা পাবো তত গ্রাম নমুনা। তো নমুনাটা কত হবে আমি দেখিয়ে দিতে চাই। তো একটু ক্যালকুলেটর বার করলাম, 100 × 65 × 7 ভাজিতক 88 × 2 সমান নমুনাটা আসছে 258.52 গ্রাম। কত আসছে না, নমুনাটা আসছে 258.52 গ্রাম, এত গ্রাম নমুনা। তাহলে কত গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের প্রয়োজন? তাহলে অবিশুদ্ধ জিঙ্ক মানে কি, তাতে বিশুদ্ধ অবিশুদ্ধ দুটোই মিশিয়ে আছে, তাহলে এত গ্রাম নমুনার প্রয়োজন। তো নেক্সট আসছে যে 4.1 এর অথবা কোশ্চেনটা লক্ষ্য করো, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। 4.1 এর অথবা কোশ্চেনটা নিজেরা আগে ট্রাই করো, ততক্ষণ আমি এটাকে রাফ করে দিই একটু ঝপ করে, খুব ফাস্ট রাফ করবো। তো নিজেরা তুলে নেবে, বুঝে নেবে, বা যাই করবে স্ক্রিনশট নিয়ে নাও। বুঝে নাও তো আরো ভালো, যেটা খুশি বুঝে নিলে আরো ভালো। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে কত না 4.1 এর অথবা। 4.1 এর অথবা কি বলেছে দেখো, অতিরিক্ত পরিমাণ লঘু H2SO4 এর সঙ্গে FeS এর বিক্রিয়ায় STP তে 1.12 লিটার H2S পেতে হলে কি পরিমাণ ফেরাস সালফাইডের প্রয়োজন?
তাহলে ফেরাস সালফাইড প্লাস H2SO4 সমান কত হয়ে থাকে FeSO4 প্লাস H2S। এটা হচ্ছে আমাদের বিশুদ্ধ ব্যালেন্স সমীকরণ। আচ্ছা, তো আমাকে 1.12 লিটার H2S পেতে হবে। আচ্ছা, তাহলে FeS এর পরিমাণটা কত আগে দেখে নিই। তাহলে Fe হচ্ছে আমাকে সাজেস্ট করেছে Fe 56, তার পারমাণবিক গুরুত্ব প্লাস 32, তার মানে কত আসছে 88 গ্রাম। তাহলে 88 গ্রাম FeS থেকে H2S আমি কত পাচ্ছি 2 + 32 মানে 34 গ্রাম। তাহলে 88 গ্রাম FeS থেকে 34 গ্রাম আমরা H2S পেতে পারি। তো আমার কথা হচ্ছে কি, আমার কথা হচ্ছে H2S এর গ্রাম আণবিক ভর কত, 2 + 32 সমান কত আসছে 34 গ্রাম। এটা হচ্ছে গ্রাম আণবিক ভর, আমরা একসাথে লিখে নিচ্ছি। তাহলে তার গ্রাম আণবিক ভরের আয়তন কত হয়ে থাকে না 22.4 লিটার। তার মানে 22.4 লিটার H2S এর ভর হয় 34 গ্রাম লিখতে পারি। তাহলে একে কত হবে না 34/22.4। আচ্ছা, আমাকে কত লিটার উৎপন্ন করতে বলেছে H2S 1.12 লিটার, তো লিখলাম 1.12 লিটার চাই। তো আমি লিখলাম 34 গুণিতক 1.12/22.4। তো পয়েন্টকে পয়েন্ট তুলব, পয়েন্টগুলো আমরা তুলে দিলাম। তাহলে একে হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে 17, একটা শূন্য কাটলো, তাহলে 1.7 গ্রাম। তাহলে 1.12 লিটার H2S পেতে গেলে 1.12 লিটার H2S বলতে 1.7 গ্রাম H2S কে বোঝাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে 1.7 গ্রাম আমার H2S দরকার। তাহলে ফর্মুলা কি বলছে না 34 গ্রাম H2S 88 গ্রাম তৈরি করতে পারে। তাহলে 34 গ্রাম H2S সৃষ্টি করতে 88 গ্রাম FeS লাগে। তাহলে একে কত লাগবে না 88/34 গ্রাম FeS। আচ্ছা, আমার কত গ্রাম দরকার 1.7 গ্রাম। তো 1.7 গ্রামের জন্য কত গ্রাম না 88 × 1.7/34 এত গ্রাম FeS লিখে নেব। তাহলে পয়েন্ট আমি তুলে দিলাম, নিচে 10, এটা কত হচ্ছে 2 দিয়ে কাটলাম। আচ্ছা, এটা কত হলো 44, তার মানে আসছে 4.4 গ্রাম FeS প্রয়োজন। খতম, অ্যান্সার খতম। তো নেক্সট আরেকটি মাত্র কোশ্চেন আসছে যে 4.7, যে একটি তারের রোধ হচ্ছে 5R, 10-এর 20% বৃদ্ধি করা হলো, তারটির আয়তন অপরিবর্তিত থাকলে নতুন তারটার রোধ কত। ফট করে মুছে আমি করব। তো তোমরা নিজেরা পজ করে কিন্তু ডেফিনেটলি বুঝবে, তারপরের কোশ্চেনে যাবে। আগে কোশ্চেনটাকে পড়বে, নিজেরা ট্রাই করবে। এরকম আমি করিয়েছি, এই অঙ্ক আমি এর আগের পেজেও করিয়েছি। যারা বুঝতে পেরেছে তারা ডেফিনেটলি এই অঙ্ক ফট করে করতেও পারবে। দেখো 4.7, তাহলে এই একটা তার ছিল, তাহলে এই তারটাকে যদি আমি টানি তাহলে তারটা কি হবে সরু হতে থাকবে। তারটাকে আমি টেনেছি, তো তারটা সরু হতে থাকবে। তো প্রথমে তারের লেন্থ ছিল L, তো পরের তারের লেন্থ কত হবে না 20% বেড়েছে, তার মানে 120/100, 100 তে 120 হয়েছে, তার মানে আমি কত লিখতে পারি 6L/5। আচ্ছা, প্রথমে তারের প্রস্থচ্ছেদ কত ছিল না A1, তো এক্ষেত্রে প্রস্থচ্ছেদ কত না A2। তো আয়তন অপরিবর্তিত, তার প্রথমে যা ভি পরেও তাই ভি, তারের উপাদান একই, তার প্রত্যেকের রোধাঙ্ক একই। তো প্রথম তারের রোধ কত R1 = বলে দিচ্ছে 5R, দ্বিতীয় তারের রোধ আমাকে বার করতে বলেছে। এই তো আমাদের ক্যালকুলেশন। তো R = তো এক্ষেত্রে R1 = আমরা কি লিখবো রো L1/A2, আর এর ক্ষেত্রে R2 = রো L2/A2। তো R1/R2 যদি আমি করি তাহলে কি আসছে রো কে রো ক্যান্সেল, তো L1/A2 / L2/A2, তার মানে কত আসছে R1/R2 = L1/L2 ইন্টু এটা A1, তো A2/A1। তবে A2 আর A1 এর ভ্যালু আমার প্রয়োজন, তাই তো। তো A2 আর A1 এর ভ্যালু আমি কি করে পাবো, দেখো L1/L2 আমি ফট করে পেয়ে যাবো। L1 হচ্ছে L আর L2 হচ্ছে 6L/5, 6L/5, তো 6L/5, তো L কে L তো ক্যান্সেল হলো, তো 5/6। L1/L2 তো আমি পেয়ে গেছি, কিন্তু A2/A1 আমি কি করে পাবো। দেখো আমাকে ভি বলে দিয়েছে, ভি = কত হয় ক্ষেত্রফল গুণিতক দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত না A1,
দৈর্ঘ্য হচ্ছে কত না এল, এর ক্ষেত্রে ভি কত, ভি আমি লিখতে পারি A2 ইন্টু 6L/5, ভি ইকুয়ালস টু আমরা A2 ইন্টু 6L/5 লিখতে পারি। আচ্ছা, তো দুজনের ক্ষেত্রে আয়তন তো সমান, তাহলে প্রথমের আয়তন এবং অন্তিমের আয়তন দুটো একই, তাহলে এটা ইজকাল টু এটা হবে ডেফিনেটলি। তাহলে অতএব আমি লিখতে পারি A1 ইন্টু এল ইকুয়ালস টু A2 ইন্টু 6L/5 লিখতে পারি। তো এল কে এল ক্যান্সেল, তাহলে A1/A2 ইকুয়ালস টু A1/A2 ইজকাল টু 6/5। তো আমার লাগবে কি না A2/A1, তাহলে A2/A1 আমি করে নিলাম, তাহলে কত আসছে 5/6। তো R1, তো R1 এর ভ্যালু আমাকে কত দিয়েছে 5R, R1 এর ভ্যালু আমাকে কত দিয়েছে 5R। R2 ইকুয়ালস টু L1/L2, দেখো L1/L2 হচ্ছে 5/6 ইন্টু A2/A1 5/6, তার মানে কত আসছে যে 25/36। তো একটা 5কে ক্যান্সেল হলো, ঠিক আছে। তো 5R2 ইকুয়ালস টু কত আসছে না 36R স্মল আর। তো R2 ইকুয়ালস টু কত হবে 36/5 ইন্টু R। তো ইকুয়ালস টু আমরা কত লিখতে পারি 7.2 R। তাহলে ফাইনালি R2 এর ভ্যালু কত আসছে 7.2 R, তাহলে ফাইনালি R2 এর ভ্যালু 7.2 R। তো ডেফিনেটলি তাই হওয়ার আছে, যদি লেন্থ বাড়ে তাহলে রোধ কি হবে বাড়বে, কেন না R প্রপোর্শনাল টু L হয়ে থাকে। তাহলে আগে R কত ছিল 5R, লেন্থ এখন বেড়েছে, তাহলে রোধ কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, ক্লিয়ার হয়েছে। তো একদম রিলেশনের সাথে আমাদের ম্যাচও করেছে। তো আই হোপ তোমরা 161 পেজের সকল কোশ্চেনগুলোকে ধীরে ধীরে করতে পারলে, বুঝতে পারলে এবং স্ক্রিনশট নিয়েও তোমরা সংরক্ষিত করতেও পারলে। তো আজকের মতো এতটুকুই থাকলো। আই হোপ তোমরা আপকামিং যে লেকচার রয়েছে সেখানটা আমি কোন পেজ নিয়ে আসতে চলেছি, যে পেজ নাম্বার এর পরের পেজ কি আছে দেখছি 182, তাহলে এর পরে আমরা 182 নম্বর পেজটা করব। তো কন্টিনিউ তোমরা পড়া চালিয়ে যাও। তো আই হোপ ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড ইভিনিং।